সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব। ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ডক্টর APJ আব্দুল কালামকে নিয়ে। ডক্টর APJ আব্দুল কালামের প্রাথমিক জীবন। ডক্টর APJ আব্দুল কালামের পুরো নাম আবুল পাকির জাইনুল আবেদিন আব্দুল কালাম। 1931 সালের 15ই অক্টোবর বৃহস্পতিবার ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল পাকির জাইনুল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক ও স্থানীয় মসজিদের ইমাম এবং মাতা আসিয়াম্মা ছিলেন গৃহবধূ। তার পিতা রামেশ্বরম ও অধুনা বিলুপ্ত ধনুষ্কড়ির মধ্যে হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করতেন। কালামের পরিবার ছিল অত্যন্ত গরিব। অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণের জন্য তাকে কাজ করা শুরু করতে হয়। বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্রে লেখালেখি শুরু করতে হয়। বিদ্যালয়ে তিনি ছিলেন সাধারণ মানের ছাত্র, কিন্তু তার শিক্ষা গ্রহণের তীব্র বাসনা ছিল। ঘন্টার পর ঘন্টা তিনি পড়াশুনো করতেন ও অঙ্ক কষতেন। রামনাথপুরম স্কটিশ ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পন্ন করার পর কালাম তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন। 1954 সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। পাঠ্যক্রমের শেষের দিকে তিনি পদার্থবিদ্যা সম্পর্কে উৎসাহ হারিয়েছিলেন। পরবর্তীকালে 4 বছর ওই বিষয় অধ্যয়ন করেন। 1955 সালে তিনি মাদ্রাজে অধুনা চেন্নাই চলে আসেন। এখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি বিমান প্রযুক্তি শিক্ষা করেন। একটি সিনিয়র ক্লাস প্রজেক্টে কাজ করার সময় শিক্ষা প্রতিষ্ঠানের ডিন তার কাজে অগ্রগতি না দেখে অসন্তুষ্ট হন। তিনি ভয় দেখান তার 3 দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তার বৃত্তি প্রত্যাহার করে নেওয়া হবে। কালাম 3 দিনের কাজ শেষ করেন। 3 দিনেই কাজ শেষ করেন, তা দেখে ডিন খুশি হন। পরে তিনি কালামকে লিখেছিলেন, আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। তোমাকে এমন সময়ের মধ্যে কাজ শেষ করতে বলেছিলাম যা করা খুব শক্ত। তিনি অল্পের জন্য ফাইটার পাইলট হওয়ার সুযোগ হারান। উক্ত পরীক্ষায় ভারতীয় বিমান বাহিনীর 8 জন কর্মীর দরকার ছিল। তিনি পরীক্ষায় 9ম হয়েছিলেন। তিনি 1960 সালে স্নাতক সম্পন্ন করার পর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে তিনি একটি ছোট হোভার ক্রাফটের নকশা তৈরি করে
তার কর্মজীবন শুরু করেন। কালাম ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন। 1969 সালে তিনি আব্দুল কালাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বদলি হন। সেখানে তিনি ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যানের SLV-3 প্রকল্প পরিচালক ছিলেন, যা 1980 সালের জুলাইয়ের রোহিণী কৃত্রিম উপগ্রহকে তার কক্ষপথে স্থাপন করে। কালাম 1965 সালে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থায় স্বাধীনভাবে একটি বর্ধমান রকেট প্রকল্পের কাজ শুরু করেন। 1969 সালে তিনি সরকারি অনুমোদন লাভ করেন এবং আরও কয়েকজন প্রকৌশলীকে নিয়ে তিনি প্রোগ্রামের ব্যাপ্তি ঘটান। তিনি 1963-64 সালে নাসার ল্যাংলি রিসার্চ সেন্টার, গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার এবং ওয়ারলেস ফ্লাইট ফ্যাসিলিটি পরিদর্শন করেন। তিনি 1970 থেকে 1990 সালের মাঝে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV এবং SLV-3 গড়ার চেষ্টা করেন। তিনি এই কাজে সফল হয়েছিলেন। রাষ্ট্রপতি অফিস ছাড়ার পর কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট হায়দ্রাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরে ভিজিটিং প্রফেসর হন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে একজন সম্মানিত ফেলো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং তিরুবনন্তপুরমের চ্যান্সেলর, আন্না বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং অধ্যাপক এবং ভারত জুড়ে অন্যান্য অনেক একাডেমিক এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। তিনি হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে তথ্য প্রযুক্তি এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি শিক্ষা দিতেন। 2011 সালে কালাম কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে তার অবস্থানের জন্য নাগরিক গোষ্ঠীগুলির দ্বারা সমালোচিত হন। তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠাকে সমর্থন করেছিলেন এবং স্থানীয় জনগণের সাথে কথা না বলার জন্য অভিযুক্ত হন। প্রতিবাদকারীরা তার সফরের প্রতি বিরূপ ছিল কারণ তাকে একজন পারমাণবিক বিজ্ঞানী হিসেবে দেখেছিল এবং প্ল্যান্টের নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে তিনি যে আশ্বাস দিয়েছিলেন তাতে তারা একমত হননি। মৃত্যু 2015 সালে 27 জুলাই সোমবার মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবীর বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় সময় 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সন্ধ্যায় ভারতীয় সময় 7:45 নাগাদ তার মৃত্যু ঘটে। কালামের মৃতদেহ ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিলং থেকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি C-130 হারকুলিস বিমানে নতুন দিল্লির পালাম বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং 3 বাহিনীর প্রধান কালামের মরদেহ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জাতীয় পতাকায় ঢেকে কালামের দেহ রাজাজি মর্গে তার দিল্লির বাসস্থানে নিয়ে যাওয়া হলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভারত সরকার প্রাক্তন রাষ্ট্রপতি কালামের মৃত্যুতে তার সম্মানে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেন। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেন যে কালামের মৃত্যু দেশের বিজ্ঞান জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি, কারণ তিনি ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ও পথ দেখিয়েছিলেন। চতুর্দশ দালাই লামা কালামের মৃত্যুতে শোক জ্ঞাপন ও প্রার্থনা করে বলেন যে কালাম শুধুমাত্র একজন বৈজ্ঞানিক নয়, শিক্ষাবিদ বা রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন নিপাট ভদ্রলোক, সরল ও বিনয়ী। ভুটান সরকার দেশের পতাকা অর্ধনমিত রাখার ও 1000 বাতি প্রজ্বলনের নির্দেশ দেয় এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে কালামের ভারতীয় জনগণের রাষ্ট্রপতি বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি সুশীলা বম্বাং ইয়োধনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং কালামের প্রতি সম্মান জানান। ভিডিও এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।